ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। আম্মু আসবো? আসো। আম্মু কিছু কথা বলার ছিল। গোরপেস না করে সোজা বলে ফেলো। আম্মু আমি চাইতেছিলাম বিয়েটা 2 বছর পরে করতে, জান্নাতকেই বিয়ে করব, কিন্তু 2 বছর পরে। এখন তো পড়ালেখা করতে হবে। পড়ালেখা করতে না করছে কে? বিয়ের পর বৌমাকে নিয়ে তুইও ঢাকায় থাকবি, ওইখানে তুই আর বৌমা দুজনে লেখাপড়া করবি। আচ্ছা বলেই রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু বিয়ের আগেই বৌমা বলতেছে, মানে মেয়ে আম্মুর খুব পছন্দ হয়েছে, তাই আর কোনো পথ খোলা নেই বিয়ে করা ছাড়া। না কিছু ভাবতে পারছি না, মাথাটাও ব্যথা করতেছে। এখন এসব নিয়ে ভাবা যাবে না, তাই ভাবিকে ডাক দিলাম। ভাবি একটু শোনো। বলো, কিছু লাগবে? ভাবি একটা কফি বানিয়ে দাও তো। তুমি রুমে যাও, আমি বানিয়ে দিতেছি। ওকে বলেই রুমে চলে আসলাম। রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে রইলাম। কতক্ষণ পর হঠাৎ জান্নাত রুমে আসলো কফি নিয়ে। এই নে তোর কফি। আপনাকে কফি আনতে কে বলেছে? ভাবি বলল আমার ভালোবাসার মানুষটা নাকি কফি খাবে বলেছে, তাই বানিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্লিজ ওসব নাটক বন্ধ করুন, আর কফি লাগবে না আমার। ওকে তাহলে আমি পান করি। কিছু না বলে মুখ ফিরিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি। হঠাৎ ঘুমের মধ্যে কেউ আমার পায়ের উপর পা রাখলো, তাই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত বই পড়তেছে আমার পাশে বসে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ওই আপনি আমার বিছানায় উঠেছেন কেন? এটা তোর বিছানা কে বলেছে? মানে এটা আমার রুম, আর বিছানাটাও আমার। আম্মু আমাকে এটাতে থাকতে বলেছে, তাই এখন থেকে এটা আমার রুম। আসছে এটা নিজের রুম বানাতে। খাট থেকে নেমে কথা বলুন। মন চাইলে তুই যা, আমি যাওয়ার মেয়ে না। সোফায় ঘুমা, না হলে অন্য রুমে গিয়ে ঘুমা। আমি এই রুম আর এই খাটেই ঘুমাবো। ওকে আপনিই থাকেন, আমি গেলাম। বলেই রুম থেকে পাশের রুমে চলে আসলাম। মাথা ব্যথাটা এখনো শেষ হয়নি, তাই শুয়ে পড়লাম। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে গেলাম। সকালে হাতের আঙুলে গরম কিছু লাগায় লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। আঙুলে তাকিয়ে দেখি কফি লাগানো। বুঝলাম আঙুলটাকে কফিতে গোসল করিয়েছে। ওই যে নবাব, জাগিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলেই তো উঠে যেতাম, এভাবে কফিতে আঙুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? তোকে মানে বোঝাতে পারবো না। আর তোকে এর আগেও একবার ডেকে গেছি, কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হইনি, আমাকে নিচে যেতে হবে। জান আপনাকে আটকে রেখেছে কে? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু, তাড়াতাড়ি কর, আমার প্রচুর খিদে পেয়েছে। শালা আর হাসবো না কাঁদবো এটা নিয়ে ভাবতে লাগলাম। সবার অভিশাপ হয়তো আজকে সে আমাকে পেয়েছে। এসব ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি বিছানায় বসে বসে আমার মোবাইল টিপতেছে। মোবাইলটা নিতে চাইলে সেটা সরিয়ে ফেলে। ওই আপনি আমার ফোনটা নিয়েছেন কেন? চেক করতেছি। কি চেক করেন আপনি? কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা, থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। প্যারায় আর রাগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসা বলে চুপচাপ হজম করে নিচ্ছি। কিরে তুই এখনো রেডি হচ্ছিস না কেন? হচ্ছি বলে রেডি হতে লাগলাম। রেডি হয়ে নিচে গেলাম দুজন। গিয়ে দেখি সবাই বসে আছে। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। জান্নাতের কথা শুনে আকাশ থেকে পড়লাম। যাক, দোষটা নিজের উপর নেওয়াই ভালো হয়েছে। জান্নাত আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হচ্ছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই। তুমি খেতে বসো। ভাইয়ার কথা শুনে আরো বেশি অবাক হলাম। তার মানে জান্নাত বাস দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে, আর এই জন্যই দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে বসে বসে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ জান্নাত এসে রুমে হাজির হলো।
বাস কি আরো আছে? থাকলে দিয়ে যান। আরে এই তো মাত্র শুরু, তোর জন্য তো বঁশের জঙ্গল বানিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে ভেবে দেখবো। বিয়ের তো আরো 25 দিন, সো এই কয়েকটা দিন আমাকে জ্বালায়েন না প্লিজ। কারণ বিয়ের পর তো লাইফটা তেজপাতা করবেন, সেটা আমার জানা হয়ে গেছে। সো এই কয়েকটা দিন জ্বালিয়েন না প্লিজ। ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবে বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পর থেকে যার যার মতো চলবো, তাই তো? জান্নাত কিছু না বলে হালকা হেসে চলে গেল। মানেটা আর বুঝার বাকি রইল না। যাক, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে আম্মু এসে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করব বলে রেডি হচ্ছিলাম, তখন ওই জান্নাত রুমে আসলো। কিরে, কোথাও যাবি নাকি? হুম। পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরিয়ে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আমাকে বলতে হবে নাকি? ভালো ভালোই রাজি হয়ে যাবি। আচ্ছা চলেন। এই তো, গুড বাই। তারপর জান্নাতকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর আমি শুধু রাস্তা চিনিয়ে দিতেছি আর পাহারা দিতেছি। জান্নাত গিয়ে একটা নদীর পাড়ে বসে পড়লো, তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার নাম নিয়ে ডাক দিল। তাকিয়ে দেখি তৌফিক ডাক দিয়েছে। তারপর আমার কাছে আসলো। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তা তোর কি খবর? চলতাছে। শোন, তোকে যেটা বলতে এসেছি, মারিয়া তোকে যেতে বলেছি। তুই নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তৌফিকের কথাটা শুনেই জান্নাত আমার দিকে রাগি চোখে তাকালো। কোন মারিয়া? আমি কোনো মারিয়া টারিয়াকে চিনি না। শোন, ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, যা একবার দেখা করে আই। আর উনি কি? আমি কিছু বলার আগেই জান্নাত বলে উঠল, আমি হুসাইনের খালাতো বোন। আমি হা করে ওনার দিকে ফিরে তাকালাম। উনি কি বললেন? ও আচ্ছা হুসাইন, আমি যাই, তুই গিয়ে এখানে দেখা করে আই, না হলে পরে সময় করে দেখা করে নিস। ওকে। তৌফিক উঠে চলে গেল। আমি জান্নাতের দিকে তাকাতেই দেখি রাগে আগুন হয়ে আছে। কি বলবো কিছুই বুঝতেছি না। আসলে আপু, আর কিছু বলতে পারলাম না। তার আগেই গালে একটা ঠাস করে চর মেরে দিল। আগে জানতাম তুই শয়তান, এখন তো দেখি তুই লুচ্চামিও করিস। কিছু না বলে চুপ করে গালে হাত দিয়ে বসে রইলাম। চল এখনই গিয়ে মারিয়ার সাথে কথা বলবি, আর যার সম্পর্ক ছিল সব ভেঙে দিয়ে আসবি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি তোর, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। আমিও উঠে ওনাকে নিয়ে গেলাম মারিয়ার কাছে। গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মারিয়ার কাছে যেতে লাগলাম। তখন ওই মোবাইলে কল আসলো। তাকিয়ে দেখি জান্নাতের কল। আমি তো আপনার সামনেই, তাহলে আমাকে কল দিয়েছেন কেন? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর মারিয়া তোকে কি বলে তা শুনবো, খবরদার ভুলেও ফোনটা কাটবি না। ওনার এই কথা শুনে শরীরটা রাগে জ্বলে যাচ্ছে, তাও কিছু বললাম না। চুপচাপ গেলাম মারিয়ার কাছে। মারিয়ার চোখে হালকা পানি। আমি অসহায়, তাই কিছুই করতে পারতেছি না। মারিয়া আমাকে দেখেই এগিয়ে আসলো। কেমন আছো রাজ? ভালো, তুমি? ভালো। উনি কে? আমার কাজিন। ও হাই আপু। হ্যালো, কেমন আছো মারিয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমরা কথা বলো, আমি ওইখানে আছি। সরি তোমাকে ডাকতে পারার জন্য। আসলে তোমাকে তো আর পাবো না, তাই চাইছি শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবতেছো? আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করবো না। তুমি তো বিয়ের পরে অন্য কারোর হয়ে যাবে, তখন তো আর জড়িয়ে ধরতে পারবো না, তাই এখন একটু জড়িয়ে ধরবো। প্লিজ না করো না। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাত যদি দেখে ওকে জড়িয়ে ধরেছি, তাহলে তো আমার খবর আছে। যা হওয়ার পরে দেখা যাবে। টান দিয়ে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম। মারিয়া কান্না করে দিল, আর চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমার চোখের কোণ দিয়েও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মারিয়াকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না। ভালো থেকো বলেই মারিয়া চলে গেল। আমি চোখের পানি মুছে জান্নাত আপুর সামনে আসলাম। রাগে আপুর মুখ লাল হয়ে আছে। এইটার সুদ বিয়ের পর তুলবো, অন্য মেয়েকে জড়িয়ে ধরা, তাই না? তারপর আর কোনো কিছু না বলে ওনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসা টুকটাক সাজানো শুরু হয়ে গেছে। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এভাবে কেটে গেল 4 দিন। সন্ধ্যায় বিয়েটাও হয়ে গেল। কবুল বলার সাথে সাথে নিজের সব সুখটাকে মাটি চাপা দিয়ে দিয়েছে। রাত 12টার দিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারিয়ার কথা ভাবছিলাম।
মারিয়া যখন ক্লাস 9-এ তখন আমি ক্লাস 10-এ, তখন থেকে রিলেশন আমাদের। কখনো মারিয়াকে খারাপ নজরে দেখিনি। পড়ালেখা শেষ করার পর মারিয়াকে বিয়ে করার নিয়ত ছিল, কিন্তু জান্নাত এসে সব কিছু শেষ করে দিল। আম্মুকেও মারিয়ার ব্যাপারে বলতে পারিনি, কারণ মারিয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের শত্রুতা। কিন্তু জান্নাত আমার জীবনে না আসলে আম্মুকে যে কোনোভাবে মানিয়ে ফেলতাম, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। মারিয়া মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ভিলেন এসে সব কিছু শেষ করে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বুঝতে পারিনি। চোখের পানি মুছতেছি, তখন ওই কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি ভাইয়া ভাবি পিছনে দাঁড়িয়ে আছে। কিসের মন খারাপ? না, এমনিতেই। ও আচ্ছা যাও, জান্নাত একা রুমে বসে আছে কখন থেকে। বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর বাসায় এসে নিজের রুমে গেলাম। এসে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে পিছনে ফিরতেই দেখি জান্নাত উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো, এসে আমার পাশে এসে বসলো। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে একটা চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে নির্বাকের মতো তাকালাম। এটা দিয়েছিস কেন জানিস? হবু বউ থাকতে যে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিস তাই। কিছু না বলে হালকা একটু হাসলাম। আজ থেকে চর খাওয়ার অভ্যাসটা করে ফেল, কারণ এখন থেকে ভুল হলে রাগ দেখাবো না, সোজা চর লাগিয়ে দিব। আমি চুপ করে বসে রইলাম। কিছু বলার আছে নাকি? এভাবেই চুপ করে বসে থাকবি? আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে, আমি সেই কারণেই করেছি। আপনি মানুষ? ওই তুই কি বলতে চাইতেছস? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে। দেখ এখন রাগাবি না, না হলে মেরে তো দাঁত লাল করে দিব। আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসছেন সেটা আমি খুব ভালো করে জানি। ভার্সিটির সুদ নিতে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসরাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছাতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ ছাই না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরেই পিঠ দেওয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবতেছি জান্নাত কি চাইতেছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনতেছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। কিস করলো কম, কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারতেছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়তেছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু আরেকটু আদর করি। আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে, তাহলে এখন তুমি ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই জান্নাত চলে গেল ফ্রেশ হতে। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। ঠোঁটের বাহিরের দিকে একটুও কাটেনি, কিন্তু ঠোঁটের ভিতরের দিকটা কেটে রক্ত পড়তেছে। মুখ চেপে সোফায় গিয়ে বসে রইলাম। জান্নাত ওয়াশরুম থেকে বের হওয়ার পর কোনো কথা না বলে ওয়াশরুমের ভিতরে গেলাম। ফ্রেশ হয়ে এসে বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সারাদিন ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাই আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা খাওয়ার সময় হালকা একটু ঝাল মুখে দিতেই মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো। তাও হালকা কিছু খেয়ে রুমে চলে আসলাম। এসে মোবাইল টিপতেছিলাম, তখন ওই জান্নাত রুমে আসলো। এসে আমার পাশে বসে পড়লো। কিরে, মুখের ভিতর জ্বলতেছে? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিরে, ঢাকায় যাবি না? না এখানে পড়ে থেকে মার খাবি, কোনটা? সময় হলে চলে যাব, আপনাকে বলতে হবে না। বাহ, রাগ করে আছিস নাকি আমার উপরে? না, আপনার ওপর তো ক্রাশ খেয়ে আছি। তাই নাকি? ওকে, সবাই ক্রাশ খায় আমার ওপর, তাদের মধ্যে না হয় তুইও একজন। তাহলে চলেন এখন। তো ক্রাশ যেহেতু আমার বউ, তাই তাকে একটু আদর করে দেই। মানে কি বলতে চাইতেছিস তুই? জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান দিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি আমার পা দিয়ে জান্নাতের পাগুলো চেপে ধরলাম। ওই তুই কি করতেছিস? ক্রাশকে আদর করব। ছেড়ে দে বলতেছি, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। খাটের কোণা থেকে ওড়না নিয়ে জান্নাতের হাতগুলো বেঁধে দিলাম। তারপর গিয়ে দরজা লাগিয়ে আসলাম। জান্নাতের মুখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপর বিছানায় উঠে জান্নাতের পেট থেকে শাড়িটা সরিয়ে দিলাম।
ওয়াও, কি সুন্দর পেট আপনার। ওই তুই পেটে হাত দিয়েছিস কোন সাহসে? ওকে হাত দিব না, কিস করব, চলবে? ওই না না না। কে শুনে কার কথা? জান্নাতের পেট চেপে ধরে কয়েকটা কিস করলাম। জান্নাত ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। এবার আর কোথায় কিস করব বলেন? ছাড়া পেলে তোকে মেরেই ফেলবো আমি। ছাড়ার আগে আমি আপনার যা মান সম্মান আছে তা সব কেড়ে নিব। কথাটা শুনে জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল। এবার আমার দিকে মায়াবী চোখে তাকালো। এভাবে তাকিয়ে লাভ হবে না, কারণ আপনার ডানা না ভাঙলে আপনার ফরফরানি বন্ধ হবে না। পরের পার্ট অতি শীঘ্রই আসতে চলেছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে